আজকের গল্প হাতের ছোঁয়া। লিখেছেন শ্রীধর সেনাপতি। অতীতের জিনিসগুলো এরা বিক্রি করতে চান না। দুখানা ঘর জুড়ে দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে আছে, ধুলো ময়লায় বিবর্ণ। উই ইঁদুর আরশোলা কাঁকড়া বিছের নিরাপদ আশ্রয়স্থল। সাধারণত ঘরের দরজা জানালাগুলোও সব দিন খোলা হয় না। নকুল যে হঠাৎ কোনো দিন দরজা জানালা খুলে অল্পক্ষণের জন্যে সেখানে চোখ বুলিয়ে আসে, সেটা তার কর্তব্য কর্মের চেয়ে দেখবার কৌতূহলটাই বেশি। অল্প বয়সে মা বাপকে হারিয়ে গ্রামের একটি মানুষের সহায়তায় অসহায় দুস্থ নকুল শহরে এসে দুঃসম্পর্কের আত্মীয় ধনী ব্যবসায়ী দত্ত বাড়িতে আশ্রয় পেয়েছিল। নকুলকে স্কুলে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছিলেন তারা। নকুল অন্তত ম্যাট্রিকটা পাশ করতে পারলে তারা খুশি হতেন। কিন্তু নকুল এমনই গাধা, স্কুলের ওপর ক্লাস পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে শেষে এক্কেবারে হুমড়ি খেয়ে পড়েছিল। নিজেকে সে তাই মাঝে মধ্যে গাধা ছাড়া আর কিছু ভাবতে পারে না। এখন তো সে দত্ত পরিবারেরই একজন, বাড়ির ছোট বড় সকলের নকুলদা। দত্ত বাড়িকে ঘিরে নকুলের স্মৃতির ঘরে জমা হয়েছে সুখ দুঃখের কত না বিচিত্রতর অভিজ্ঞতা। তবে তার মধ্যে নকুলের জীবনের একটি উজ্জ্বলতর ঘটনা। দেশ যেদিন স্বাধীন হলো তার বছরখানেক আগের, বয়স তখন 18 কি 19। নকুলকে একদিন হঠাৎ নির্দেশ দেওয়া হলো, ওই যে ঘর দুখানা চটপট পরিষ্কার করে ফেলতে হবে। তো যে পরিমাণ ধুলো আবর্জনা দীর্ঘদিন ধরে ওখানে জমে পাহাড় হয়ে রয়েছে, নকুলের একার সাধ্য কি অল্প সময়ের মধ্যে সে সমস্ত ঝেড়ে মুছে সাফ করে ফেলার? অগত্যা বাইরে থেকেও দুজন কাজের লোককে ডেকে আনতে হয়েছিল। নকুল তো মনে প্রাণে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই চেয়েছে ওই ঘর দুটিকে। এখন বাড়ির সকলের সুমতি হয়েছে দেখে সে যেন আনন্দে আত্মহারা। তবে মনের মধ্যে একটা কৌতূহল তাকে অবশ্যই সুরসুরি দিচ্ছিল। হঠাৎ ওই রকম একটা সদিচ্ছার পেছনে আসল উদ্দেশ্যটা কি, সেটা জানার জন্য নকুলকে বেশি অপেক্ষা করতে হয়নি। 3 দিন বাদে বড়বাবুর নাতি হীরকের জন্মদিন। ওই উপলক্ষে বড়বাবুর বন্ধুরা একটা বিশেষ প্রোগ্রাম ঠিক করেছেন। তাতে অবশ্য আত্মীয় স্বজনরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। প্রায় সকলেই শহরের গণ্যমান্য এবং ধনী অবস্থাপন্ন ব্যক্তি। নানা প্রকার দুষ্প্রাপ্য প্রাচীন কিছু না কিছু শিল্প সামগ্রী তাদের প্রায় প্রত্যেকের সংগ্রহে রয়েছে। তা থেকে কোনো কোনো জিনিস বাছাই করে একটা প্রদর্শনীর আয়োজন করা হবে বাড়িতে। একমাত্র উদ্দেশ্য আমন্ত্রিত ব্যক্তিদের কিছু পরিমাণ আনন্দ বিতরণ করা। তা সত্ত্বেও নকুলের মনে হয়েছিল বড়লোক মানুষদের এটা শুধু খামখেয়ালিপনায় নয়, নিজেদের ভেতর একটু জাঁকজমক দেখানোর প্রতিদ্বন্দ্বিতাও বটে। তো ওই ঘর দুখানার মধ্যে একখানা ঘর প্রদর্শনীর স্থান হিসেবে নির্বাচিত হয়েছিল। জড়োয়া গহনা থেকে শুরু করে ধাতুর কারুকার্যমণ্ডিত নানান মূল্যবান জিনিস দিয়ে ভরে তোলা হয়েছিল ওই প্রদর্শনী। বিখ্যাত সব শিল্পীর আঁকা ছবিও ছিল কয়েকটি। কোন জিনিস কার বাড়ি থেকে এসেছে তার নাম ও বংশ পরিচয় সোনালী অক্ষরে ছাপা কার্ডে সংক্ষেপে লেখা ছিল। ওই সমস্ত অমূল্য জিনিসপত্র ইতিপূর্বে চোখে দেখা তো দূরের কথা, দুনিয়ায় যে থাকতে পারে নকুল ধারণাই করতে পারেনি। দেখে বিস্ময়ে আনন্দে সে হতভম্ব। নিজেকে নিজের মধ্যে যেন কিছুক্ষণ আর খুঁজে পাচ্ছিল না। কোন জিনিস ছেড়ে বিশেষ কোনটার দিকে সে নজর ফেলবে? বাপরে বাপরে, সভয় বিস্ময়ে নকুলের গলা শুকিয়ে উঠছিল। তবে হ্যাঁ, সব ছেড়ে একটা জিনিস নকুলের দৃষ্টিকে যেন চুম্বকের মতো টানছিল বারবার। 5-6 ইঞ্চির বেশি লম্বা হবে না, সোনার তৈরি একটা নটরাজ মূর্তি। ঘরের মধ্যে মোটা দড়ি দিয়ে জায়গা ভাগ করা, যাতে দর্শনীয় জিনিসপত্রের খুব কাছাকাছি কেউ না পৌঁছতে পারে। হাত দিয়ে সেসব ছোঁয়া মানা। তবে নকুলের কপাল ভালো, নটরাজ মূর্তির গা থেকে মাঝে মধ্যে সাবধানে ধুলোবালি ঝাড়বার নির্দেশ বাবুরা দিয়েছিলেন একমাত্র তাকেই। প্রদর্শনীর সময় ছিল বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, 2 ঘন্টা। প্রথম দিকে প্রয়োজন বোধ করা হয়নি। মূর্তিটা সবাইকে দেখানোর জন্য রাখার প্রায় 48 ঘন্টা বাদে একটা আলাদা ব্যবস্থা করা হয়। একটা দড়ির বেড়া রচনা করে দেওয়া হয় নটরাজ মূর্তিটাকে ঘিরে। জিনিসটা ছিল নন্দীবাবুদের বাড়ির। শীল বাড়ির ছেলে সঞ্জয় বাবু আর সরকার বাড়ির ছেলে তপন বাবু,
ওই দুজনের উপরে প্রদর্শনী দেখাশোনা করবার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। সঞ্জয়বাবুর ইচ্ছাতেই সোনার নটরাজ মূর্তির জন্য নতুন করে আলাদাভাবে দড়ির বেড়াটা দেওয়া। প্রদর্শনী ঘরে ধুলোবালি সাফ করার অনুমতি দেওয়া হয়েছিল অনেক ভাবনা চিন্তার পর। সেটা অবশ্যই মনে মনে টের পেয়েছিল নকুল। প্রথমে সঞ্জয়বাবুরা খুঁতখুঁতে সুরে বলেছিলেন, ঝাড়া মোছা করতে গিয়ে জিনিসটা ক্ষতি করে ফেলবে না তো? সাধারণভাবে আমাদের ঘরদোর পরিষ্কার করার সময় তো এটা ওটা ভেঙে নষ্ট হয়ে যেতে দেখা যায়। নকুল ওদের কাছেই দাঁড়িয়েছিল, নীরবে একটু একটু করে মাথা নাড়ছিল সে। না না, কোনো ক্ষতি হবে না। মনে মনে সে প্রার্থনা করেছিল ওই বিশেষ কাজটা যেন তাকেই দেওয়া হয়। আহা, কি সুন্দর মূর্তি, দেখে দু চোখ জুড়িয়ে যায়। আনন্দপুলকে মন ভরে ওঠে। এমন জিনিসের ক্ষতি সাধন করতে পারে নকুল? কক্ষনো না। তপনবাবু তখন বলেছিলেন, সোনার তৈরি মূর্তি, ফাঁপানো না, নিরেট। নন্দী বাড়িতেই রয়েছে শুনেছি 60-70 বছর ধরে। নটরাজ মূর্তিটাকে কাছ থেকে অনেকবার দেখেছিলেন সঞ্জয়বাবু। ঠিক যেন নকুলের মনের মতোই তারও অবস্থা। সত্যি, এমন জিনিস বারবার দেখতে ইচ্ছে করে, শুধু চোখে দেখাই নয়। সঞ্জয়বাবু বারবার মুখে বলেছেন, নকুল শুনেছিল, ওয়ান্ডারফুল, চমৎকার। এমন একটা জিনিস যে আমাদের পরিচিত আত্মীয় বন্ধুদের কারো কাছে আছে, ঘুণাক্ষরে জানতাম না। এ জিনিস নকল করার হিম্মত এখন বোধহয় কারো নেই। অদ্ভুত সুন্দর। সঞ্জয়বাবুর মুখে এইভাবে যেন খই ফুটছিল তখন। নকুলের মনে হয়েছিল পছন্দসই খেলনা পাওয়া আহ্লাদিত ছেলের মতো অবস্থা সঞ্জয়বাবুর। হ্যাঁ, অতি উচ্চাঙ্গের শিল্পকর্ম, শিল্পীর প্রতিভা অতুলনীয়। আমাকে এই মূর্তি রীতিমতো মোহিত করে দিয়েছে। সায় দিয়েছিলেন তপনবাবুও। নকুল তখন ভয়ে ভয়ে শুধিয়েছিল, আমি কি জিনিসগুলো ঝাড়া মোছা করতে পারি? অনুমতি দেওয়া হয়েছিল তাকে। নকুলের হাতের নরম পালকের ঝাড়ু অতি যত্ন আর সতর্কতার সঙ্গে বিশেষ করে নটরাজের গায়ে স্পর্শ করত মাঝে মাঝে। অবশ্যই প্রদর্শনীর অন্যান্য জিনিসপত্র সম্পর্কেও নকুল ছিল সজাগ। এই বিশেষ প্রদর্শনীর উদ্যোক্তা বড়বাবু জীবন দত্ত স্বয়ং। এর সমস্ত দায় দায়িত্ব তিনি নিজের ঘাড়ে নিয়েছেন। কোনো ক্ষয়ক্ষতি হলে তিনি সেটা পূরণ করবেন ঠিকই। বড়বাবু নকুলকে যেমন স্নেহ করেন, তেমনি গভীর বিশ্বাসও রাখেন তার ওপর। সেদিক দিয়ে তাই নকুলের একটা আলাদা দায়িত্বও আছে বইকি। বিপদ আসতে পারে চোর ডাকাতের দিক থেকে, তবে দর্শক তো শুধু নিজেদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তবুও একটু সতর্ক থাকতে দোষ কি? বাড়ির গেটে দুজন বন্দুকধারী পাহারাদার খাড়া, ওদের দিনরাত ডিউটি। ওদিকে প্রদর্শনী ঘরে একদিন ছাড়াপালা করে রাত কাটাচ্ছিলেন সঞ্জয়বাবু আর তপনবাবু। গোড়ার দিকে ওরাও একটু যেন ভয়ে ভয়ে ছিলেন। তাই দুজনেই চেয়েছিলেন প্রদর্শনীটা 3 দিনে শেষ করে দেওয়া হোক। বেশি দিন ঝুঁকি নিয়ে ওটা চালিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু সেটা হয়নি। জন্মদিনের উৎসবটাই তো হলো 3 দিন ধরে। এলাহি ব্যাপার, প্রচুর খাওয়া দাওয়া, অন্যান্য আমোদ প্রমোদও ছিল। তাই প্রদর্শনী অনেকেরই ভালো করে দেখা হয়নি। শেষে সময়টা বাড়িয়ে 7 দিন করে দেওয়া হয়। এরই মধ্যে একদিন নকুলের রীতিমতো চমক লাগে। মনে জাগে একটা সন্দেহ। সন্দেহটা যে অমূলক নয়, এক সময়ে সেটা প্রমাণও পায় নকুল। তখন সে প্রথমে জানায় তপনবাবুকে যে সোনার মূর্তিটার গায়ের ধুলো ঝাড়ত সে পালক ঝাড়ু দিয়ে। এখন অবিকল তেমনই একটা মূর্তি রয়েছে সেই জায়গাতে। আসল মূর্তিটা উধাও। ঘটনাটা বিশ্বাস করা যাচ্ছে না তপনবাবু। গতকাল আমি ওই মূর্তির গায়ে ধুলো ঝাড়িনি। এটা আগেকার সেই মূর্তি কখনোই নয়। শুনে তপনবাবু যেন আকাশ থেকে পড়লেন। এ কি বলছো তুমি নকুলদা? মানে আসল মূর্তি এটা নয়? হ্যাঁ তপনবাবু, আমি মূর্তিটাকে হাত দিয়ে ছুঁয়ে বলতে পারি। আগে অন্তত 15-20 বার আমি আসল মূর্তিটাকে হাত দিয়ে ছুঁয়েছিলাম। সেটার গা থেকে ধুলো পরিষ্কার করেছি পালক ঝাড়ু দিয়ে। বলা যায় আসল নটরাজ মূর্তিটার স্পর্শ যেন এখনো লেগে রয়েছে আমার এই দুখানা হাতে। এবার তপন সরকারের গলা ভয়ে কেঁপে কেঁপে ওঠে। আগে ওটা আমাকে ভালো করে দেখতে দাও। দৌড়ে গিয়ে দাঁড়ান সোনার নটরাজ মূর্তির কাছে। লম্বা করে নিঃশ্বাস টানেন। তার তীক্ষ্ণ দৃষ্টি কিছুকাল আটকে থাকে মূর্তির ওপর। ইম্পসিবল, বিশ্বাস হয় না, বলতে থাকেন কথাগুলো। তার মাথাও নড়ে সবেগে। তপন সরকার নার্ভাস হয়ে পড়েছেন। নকুল ভাবে এমনটা হতেই পারে,
কারণ ঘরে সাজিয়ে রাখা অমূল্য সব জিনিসের নিরাপত্তার ভার কাঁধে ছিল তো। মনের অবস্থা কিছুটা সামলে নেন তপন সরকার। ফিসফিস করে বলেন, শোনো নকুলদা, তুমি বোধহয় ভুল করছো। হ্যাঁ, তোমার এটা ভুল ছাড়া আর কিছু নয়। হঠাৎ তুমি নিজেকে এত বেশি বুদ্ধিমান মনে করছো কেন? এই দত্তবাড়ির আশ্রয়ে আছো তুমি, ভুলে যেও না। বলে একটু হেসে ফের শুরু করেন, আমি নানা জায়গায় বিভিন্ন সময়ে অ্যান্টিক নিয়ে চর্চা করে থাকি। এমন অনেক জিনিস ঘাটাঘাটিও করতে হয়। আমার বিচারে এই নটরাজ মূর্তিটাই কদিন ধরে এখানে যেমন ছিল তেমনই রয়েছে। তোমার ভুল হলেও কথাটা যদি চাউর হয়ে যায় তাহলে ভীষণ গন্ডগোল বাঁধবে। তাতে জড়িয়ে পড়বে তুমিও। কথাটা কাউকে এখন বলো না, চেপে যাও। তোমার মঙ্গলের জন্যে বলছি অবশ্য। মিথ্যে ব্যাপারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করবে খবরের কাগজওয়ালারা। এখান থেকে চুরি হবে কি করে এ সম্পর্কে আপাতত আর একটিও কথা নয়। তবুও সন্দিগ্ধ নকুলের কোঁচকানো ভুরু সরল হয় না। ঘটনার কথাটা এইভাবে গোপনেই সঞ্জয়শীলকে বলতে চাই সে। তার সন্দেহের ব্যাপারটা তাহলে যাচাই হয়ে যাবে। তিনিও কি এখনো পর্যন্ত নিঃসন্দেহ আছেন নটমূর্তিরাজটা সম্পর্কে? একটা সুযোগের অপেক্ষায় থাকে নকুল। সেদিন রাত্রে প্রদর্শনী ঘরে সঞ্জয়শীলের একা থাকবার কথা। নকুল তাকে সহজে নিভৃতে পেয়ে গেল। আমতা আমতা করে সে বলে, সঞ্জয়বাবু, একটা কথা ছিল, বলবো? হালকা মেজাজেই তখন ছিলেন সঞ্জয়শীল। বলেন, বলো বলো। অমন চোরের মতো করে কথা বলছো কেন নকুলদা? তোমার যা খুশি বলতে পারো আমাকে। এক্সিবিশন নিয়ে কি কিছু বলবে? নকুল প্রায় ফিসফিস করে বলল, হ্যাঁ, হয়তো আমার কথার দাম কেউ দেবেন না। আপনারা বললে কাজ হতে পারে। আমার মনে হয় আগের নটরাজ মূর্তির জায়গায় অন্য একটা নটরাজ মূর্তি বসানো হয়েছে। আর সেটা আসল সোনার তৈরি কিনা সন্দেহ জাগে। আপনিও নিজের চোখে একবার দেখুন না মূর্তিটাকে। শুনে প্রায় আঁতকে ওঠেন সঞ্জয়শীল। হ্যাঁ, তার মানে? সঙ্গে সঙ্গে মূর্তিটার দিকে তার দৃষ্টি ঘুরে যায়। নকুলের মনে হয় খবরটা শুনে তপন সরকারের চেয়ে বেশি মাত্রায় প্রতিক্রিয়া দেখা যায় সঞ্জয়শীলের মধ্যে। তার দুই চোখ থেকে যেন আগুন বেরুতে থাকে। ওই আগুনে বুঝি ভস্মীভূত হয়ে যাবে নটরাজের মূর্তিটা। সঞ্জয় তারপর ঘুরে তাকান নকুলের দিকে। বিকৃত গলায় বলেন, তুমি যে রীতিমতো নার্ভাস করে দিলে আমার মতো মানুষকেও। নকুল সাহস সঞ্চয় করে তবু একটা প্রশ্ন রাখে, আপনি কি মনে করেন আসল মূর্তিটা পাল্টানো হয়নি? আমি মনে করি না পাল্টানো হয়েছে। এ সম্পর্কে যার এতটুকু জ্ঞান আছে সেই বলবে এটা বহুদিনের প্রাচীন বস্তু, ভুল হতে পারে না। আর তুমি এখন কিনা বলছো পুরনো মূর্তিটাকে পাল্টে নতুন একটা নকল মূর্তি একই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তপন আর আমি তো সব সময়ে প্রদর্শনী পাহারা দেই। যাক, আমাকে যা বলার বলেছ নকুলদা, আর কাউকে এ কথা বলো না। আমি চাই না তোমাকে কেউ হেয় করুক। নকুল আমল পায় না সঞ্জয়শীলের কাছেও। অতঃপর সে রীতিমতো বিমূঢ়। সত্যি কি তার চোখে দেখার ভুল? মূর্তিটাকে পরিষ্কার করতে গিয়ে এখন যে ধারণা তার হয়েছে, প্রদর্শনীর গোড়ার দিকের দিনগুলোতে তো সেরকমটা হয়নি। এখন মূর্তিটার ওপর নিজের হাতের ছোঁয়াটা ভিন্ন উপলব্ধি এনে দেয় কেন? সন্দেহ, রীতিমতো একটা সন্দেহের ব্যাপার। প্রদর্শনী ঘর থেকে বেরিয়ে অতঃপর কি করতে পারে নকুল? তার মনের চিন্তা গভীর হয়। ফের সে ঢুকে যায় প্রদর্শনী ঘরে। হাতে যথারীতি পালক ঝাড়ু, নরম মোলায়েম টাওয়েল। চওড়া বারান্দা ঘেরা জায়গাতে সাময়িকভাবে শোয়ার ব্যবস্থা করা আছে। তপন সরকার যেদিন রাত্রে থাকেন শোন। সঞ্জয়শীলের পালা এলে সঞ্জয়। এখন সঞ্জয়ের পালা। ওখানে শুয়ে পড়েছেন। নটরাজ মূর্তির কাছে সময়টা বেশি নেয় নকুল। ঘরের মেঝে থেকে দেওয়ালের অর্ধেক দূর পর্যন্ত মোজাইক করা। সমস্ত জায়গা মাজা ঘষা করে আয়নার মতো চকচকে করে তোলে। আর এই কাজ করতে করতে এক সময় যেন বিদ্যুতের শিহরণ খেলে যায় নকুলের শরীরে। হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় একবার লাফিয়ে ওঠে। এই তো প্রমাণ মিলেছে, তার চোখে দেখার ভুল নয়। নকুলের সন্দেহ কেউ আর অমূলক বলে উড়িয়ে দিতে পারবে না। সঞ্জয়শীল কি ঘুমিয়ে পড়েছেন? থাক। নকুল প্রায় রুদ্ধশ্বাসে দৌড়ে যায় বড়বাবুর ঘরে। এ সময়ে তিনি একাই ছিলেন। নকুলকে দেখে একটু অবাক হন। কি নকুল, হঠাৎ এত রাত্রে? কিছু বলবে তুমি? আজ্ঞে হ্যাঁ। নকুল দম নিয়ে তার সন্দেহের কথাটা প্রকাশ করে বড়বাবুর কাছে, সম্পূর্ণ নির্ভয়ে। এখন সে কেন ভয় পাবে?
সমস্ত ঘটনাটির তথ্য প্রমাণ এসে গেছে তার হাতের মুঠোয়। সব কথা শুনে নকুলকে সঙ্গে নিয়ে জীবন দত্ত প্রায় দৌড়ে প্রদর্শনী ঘরে গিয়ে হাজির হন। নটরাজ মূর্তিটা যেখানে রাখা হয়েছিল সেটার পেছনে দেওয়ালের মোজাইক টাইল দেখা গেল আলগা। সামান্য চেষ্টাতে একটা টাইল উঠে এলো। প্রায় ওই মাপের একটা ফাঁকা জায়গা দেওয়ালের মধ্যে। অতি সম্প্রতি তৈরি, বোঝা যায় এক নজর ফেলেই। দেখা গেল আসল নটরাজ মূর্তিটাকে তুলোয় জড়িয়ে লুকিয়ে রাখা হয়েছে ওই গোপন জায়গায়। জীবন দত্তর চোখ মুখ প্রচণ্ড ক্রোধ আর ক্ষোভে যেন ফেটে পড়তে চায়। মূর্তিটাকে গর্ত থেকে বার করে কয়েক মুহূর্ত হারিয়ে ফেলেন কথা বলার শক্তি। তারপর বোমার মতো ফেটে পড়েন তিনি। কার কাজ নকুল? কে করেছিল এই কুকীর্তি? তুমি জানো? ভয় নেই, আমাকে বলো। নকুল তবু ভয়ে ভয়ে নিজের বক্তব্য বলেছিল। সমস্ত পরিবেশ পরিস্থিতি অভিজ্ঞ মানুষের মতো বিচার বিবেচনা করে। কারো বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ তো তার হাতে নেই। বড় কথা, মূল্যবান জিনিসটা চুরি হয়ে যাচ্ছিল, আবার ফিরে পাওয়া গেছে। এটাই তো এক্ষেত্রে সুখের বিষয়। জীবন দত্তর ক্রোধ তাতে প্রশমিত হয়নি। কঠিন গলায় বলেছিলেন, এই অপরাধমূলক ঘটনার পেছনে তাহলে সঞ্জয়শীল আর তপন সরকার, এই দুজনের মধ্যে কারো গোপন হাত অবশ্যই রয়েছে। এত পাহারা আর সাবধানতার দরুন বাইরের কারোর পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। দেওয়ালের ভিতর গোপন জায়গা বানাতে অন্য কেউ সময় বা পাবে কি করে? রাত্রে পাহারায় থাকতো ওরা দুজন। দুজনের মধ্যে একজন কাজটি করেছিল নকুল। মূর্তিটাকে গোপন জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বা সময় পায়নি। নকুল চুপ। জীবন দত্ত থেমে একটু দম নিলেন। নকুল নিজের মনের অবস্থাটা সঠিকভাবে জীবন দত্তর কাছে প্রকাশ করতেও অক্ষম। বিড়ম্বনা বুঝি একেই বলে। জীবন দত্ত ফের বললেন, নকুল, ওই দুজনকে তুমি প্রদর্শনী ঘরে কয়েকদিন ধরে থাকতে দেখেছ। দুজনের কথাবার্তা আলাপ আলোচনা নিশ্চয় তোমার কানে যেত। এখন একটু গভীরভাবে ভেবে দেখো তো, ওদের আচরণ আর কথাবার্তার সূত্র ধরে তুমি বিশেষভাবে কাউকে সন্দেহের তালিকায় ফেলতে পারো কিনা? বরাবর তোমার বুদ্ধির আমি দাম দিই নকুল, নির্ভয়ে বলো। অভয় পেয়ে নকুল অবশেষে আমতা আমতা করে বলে, সঞ্জয়বাবু আর তপনবাবু দুজনেই আলাদাভাবে আমাকে বলেছিলেন নটরাজ মূর্তিটা অত্যন্ত মূল্যবান আর দুষ্প্রাপ্য জিনিস। তবে আসল জিনিসটা বদলে ফেলা হয়েছে বলাতে ওদের মধ্যে একজনই আমাকে একটু ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। আমি নাকি মহামূর্খের মতো কথা বলেছি, নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করি। পরামর্শ দিয়েছিলেন সন্দেহের কথাটা আর কাউকে না বলতে। বড়বাবু, মূর্তিটাকে প্রথমে এক নজর দেখেই যিনি আনন্দে বলে উঠেছিলেন, শিল্পীর প্রতিভা অতুলনীয়, মূর্তিটা রীতিমতো আমাকে মোহিত করে দিয়েছে। আমার মতে সন্দেহের দৃষ্টি তার দিকেই পড়া উচিত। আর মূর্তিটাকে দেখা মাত্র যার মুখ দিয়ে বেরিয়েছিল, ওয়ান্ডারফুল, চমৎকার, এমন জিনিস নকল করার হিম্মত কারও নেই। তাকেই এক্ষেত্রে নির্দোষ বলে মনে করা যায়। তারপরেই বন্ধ হয়ে যায় প্রদর্শনী। দত্তবাড়ির আত্মীয় বন্ধুদের দর্শনীয় মূল্যবান জিনিসপত্র নির্বিঘ্নে পৌঁছে দেওয়া হয়েছিল তাদের বাড়িতে বাড়িতে। নটরাজ মূর্তি চুরির চেষ্টার ব্যাপারটা চেপে যাওয়া হয়েছিল। নকল মূর্তিটা থেকে গিয়েছিল দত্তবাড়িতে, কারণ ওটার কোনো দাবিদার ছিল না। ধন্যবাদ।